বলছে পাই চার্ট আঁকতে। টেবিল ফর ক্যালকুলেশন অফ পাই চার্ট। প্রথমে খরচের নামগুলো দেওয়া আছে। এলিমেন্ট অফ কস্ট, এখানে হলো কস্ট। তারপরে এখানে হলো ডিগ্রি, গ্রেস। ডিগ্রি বলতে 360 ডিগ্রি হয়। প্রথমে যে খরচ আছে সেটা হলো কস্ট অফ ম্যাটেরিয়াল। কস্ট অফ ম্যাটেরিয়াল আছে 40,000। কস্ট অফ লেবার, কস্ট অফ লেবার আছে 30,000। ডিরেক্ট এক্সপেন্স, ডিরেক্ট এক্সপেন্স 10,000। ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড 15,000। মিসসেলেনিয়াস এক্সপেন্স মানে বিবিধ খরচ, বিবিধ খরচ আছে 5,000। শেষে যোগফলটার নাম হবে টোটাল। শেষে যোগফল হলো টোটাল। ক্যালকুলেটর নেন আর হলো আপনারা চাঁদা নেন। আমরা এটাকে যোগ করব। প্রথমে 40,000, 30,000, 10,000, 15,000, 5,000। এটা যোগ করলে 1,00,000 হয়েছে। এখন ডিগ্রি বের করব। 40,000 এই যোগফলটা দিয়ে ভাগ, ইন্টু 360 ডিগ্রি। আবার এটা 30,000 ডিভাইডেড 1,00,000, 360 ডিগ্রি। 10,000, 1,00,000, 360 ডিগ্রি। 15,000, এটাও 360 ডিগ্রি। এটাও 360 ডিগ্রি। এখন এই ডিগ্রিটা বানাবো, যেভাবে লেখা দিচ্ছে এভাবে ভাগ টাগ করবো, তাহলে অ্যান্সার হবে 40,000 ভাগ 1,00,000 ইন্টু 360। এটা করার পরে এটার অ্যান্সার আসে 144 ডিগ্রি। 30,000 ভাগ 1,00,000 ইন্টু 360, এটা 108 ডিগ্রি। 10,000 ভাগ 1,00,000 ইন্টু 360, এটা 36 ডিগ্রি। 15,000 ভাগ 1,00,000 ইন্টু 360, এটা 54 ডিগ্রি। 5,000 ভাগ 1,00,000 ইন্টু 360, এটা 18 ডিগ্রি। আর যদি এই সবগুলা যোগ করি, 144 যোগ 108 যোগ 36 যোগ 54 যোগ 18, এগুলা যোগ করলে
টোটাল অ্যান্সার আসবে 360 ডিগ্রি। 144 যোগ 108 যোগ 36 যোগ 54 যোগ 18, 360 ডিগ্রি। পাই চার্ট বানানোর জন্য যে ডিগ্রি প্রস্তুত করতে হয়, আমাদের ডিগ্রি অঙ্কন হয়ে গেছে। এখন তোমাদের আমি চাঁদা আনতে বলছিলাম, চাঁদা আশা করি তোমরা চাঁদা নিয়েছো। এখন এই চাঁদাটা এরকম থাকতে হবে। চাঁদাটা অবশ্যই মনে রাখবা। চাঁদার এখানে মাঝখানে একটা বিন্দু থাকে। চাঁদার দেখো এখানে একটা বিন্দু থাকে, এখান থেকে কলম প্রবেশ করানোর ব্যবস্থা থাকতে হবে। কিছু চাঁদা থাকে এরকম বৃত্ত ভরাট করা, সেটা দিলেও হবে, সমস্যা নাই, এটা বৃত্ত ভরাট না, কিন্তু এটা দিয়েও করা যাবে। তবে চাঁদার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবা যে চাঁদা যখন ধরবো, এইখানে একটা রেখা আছে, এই যে ভিন্ন কালার যেটা, এখানে হলো 0 আছে, আবার এখানে 360 আছে। অথবা চাঁদার চাঁদার এখানে এই যে গোলাপি কালারটা যেখানে শেষ হয়েছে সেখানে 360, আবার এখানে দেখো যেখানে গোলাপি কালার শুরু হয়েছে সেখানে 0। আশা করে বুঝতে পারছি। অথবা 360, অর্থাৎ এই গোলাপি কালার যেখানে যেখানে শেষ হয়েছে ওইটা দিয়ে অঙ্ক করতে হবে। কোনো কারণে সাদা অংশ থেকে করা যাবে না, সাদা অংশে বৃত্ত নাই। তাহলে আমরা কি করব? অবশ্যই চাঁদাটা কেনার সময় খেয়াল করব, এখানে একটা 0, এখান থেকে কলম প্রবেশ করানোর ব্যবস্থা থাকতে হবে। আচ্ছা, এখন আমরা পাই চার্টটা অঙ্কন করব। পাই চার্ট অঙ্কন করার জন্য আমাদের কি করতে হয়, এভাবে চাঁদা নিতে হয়। তাহলে আমরা যে কাজটা করব, এখানে বৃত্ত, আমি তো আর এখান থেকে কলম নিতে পারবো না, কিন্তু তোমাদের দেখাইতে পারবো। প্রথমে কি করব, এইখানে যে 0 আছে, এই 0 থেকে দাগ দিয়ে এই 0 পর্যন্ত এভাবে করব। এরপরে চাঁদাটা ঘুরাইয়া আবার এই গোলাপি যে অংশ আছে এটা মিলাইয়া পরের 0 থেকে পরের 0 পর্যন্ত দাগ টেনে দিলে পুরো একটা বৃত্ত চলে আসবে, ফুল একটা বৃত্ত চলে আসবে। এই যে একদম পারফেক্ট একটা বৃত্ত হবে, কোনোভাবে ছোট বড় এরকম কিছুই হবে না। হ্যাঁ, এরকম একটা বৃত্ত হবে। যদিও বৃত্ত আঁকানোটা একবার সহজ। অবশ্যই মনে রাখবা বৃত্ত আঁকার সময় এখানে যে ভিন্ন কালারের যে কালি, সেটা কালো রঙের হোক বা যেটাই হোক, সেটা শেষ যখন হয়েছে তখন একটা কালো দাগ আছে, ওই দাগের জায়গায় অবশ্যই খেয়াল করো 0 থাকে, ওই 0 দিয়া অঙ্কটা করতে হবে, অবশ্যই মনে রাখবা। দেখো এই যে 0 আর 180 আছে, ওইটা দিয়ে শুরু করতে হবে। এখন আমাদের কাজ হইলো, এই বৃত্তর মাঝখানে এখানে একটা বিন্দু আছে, আমি তো আর বিন্দুটা এখান থেকে দিতে পারতেছি না, যে তোমরা পেন্সিল দিয়ে দিতে পারবা। তাহলে এই হলো মাঝখানের বিন্দুটা। এরপরে আমরা যে কাজটা করব, এই বিন্দু ধরে এরকম একটা দাগ দিয়ে দিব, যে কোনো দিক থেকে একটা দাগ মাঝখানে, এই বিন্দু ধরে দাগ দিয়ে দিলাম, হয়ে গেল। এখন ঘড়ির কাঁটার উল্টা দিকে এই বিন্দু থেকে দাগটাই করতে হবে। প্রথমে আমরা 144 ডিগ্রি পর্যন্ত বৃত্ত আঁকবো। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হইলো এই যে দাগটা ধরা, এরকম ধরে দেখবা এই বৃত্তটা কালো জায়গার সাথে ওই গোলাপি কালারটা মিলছে কালো জায়গার সাথে। এরপর এই 0 দিয়ে শুরু হয়েছে, আমরা 144-এ গড় রাখবো। তাহলে আমরা এই 0 থেকে শুরু করে দেখবা 144, 40-এর পরে 45, 45-এর পরে একটা দাগ আছে, এটা হলো 144। এখন এই যে 144 করলাম, এই বরাবর এটা দিয়া স্কেল দিয়ে দাগ টেনে দিব, বা বৃত্ত দিয়ে দাগ টেনে দিব, বৃত্তর মধ্যবিন্দু থেকে দাগ টেনে দিব। এটা কত? এটা 144 ডিগ্রি। এখন সেম ভাবে পরেরটা আবার করব, এটা হলো 108। দেখো 108টা কেমনে, আবার কি করবা, এই যে 0 মিলাইতে হবে, এই যে 0, ঘড়ির কাঁটার উল্টা দিকে 0 মিলাইতে হবে। এখন 0 যদি মিলানো হয় তাহলে 108 ডিগ্রি আছে পরেরটা। তাহলে আমরা এই 0 থেকে শুরু করে 108 ডিগ্রি খুঁজবো, 110 থেকে 2টা ঘর নিচে, 110 থেকে 2টা ঘর নিচে, এটা হলো 108 ডিগ্রি। হ্যাঁ,
এই 108 ডিগ্রিতে আবার আমরা এভাবে দাগ টেনে দিব। 108 ডিগ্রিতে, এটা হলো 108 ডিগ্রি। আমি আগে এটার মধ্যেই লিখতেছি। এরপরে হলো আবার 36 ডিগ্রি। আবার সেম একই রকম ভাবে বৃত্তটার সাথে সাথে মিলাইতে হবে। এই যে দেখো, এইভাবে এইভাবে বৃত্ত মিলাইয়া এখানে আহ গোলাপি কালার আর এখানে জিরো মিলাইতে হবে। এরপর এটা মিলানের পরে আমরা কি করব, 36-এ একটা বিন্দু দিব। তাহলে 10, 20, 30, 30, 35, 35 থেকে এক ঘর বেশি। তার মানে এখানে হলো 36, 35 থেকে এক ঘর বেশি, এটা হলো 36। এই 36 থেকে এখানে দাগ টেনে দিব, এটা হলো 36। আমি আসলে এগুলা লিখতে হবে না পরীক্ষায়। হ্যাঁ, 36। এরপরে আবার কত, 54। আবার একই রকম ভাবে যে বৃত্তটাকে এভাবে ধরে জিরো মিলাইবা, তারপরে 54-তে একটা দাগ দিয়ে দিবা। 54 হলো আমার এখানে এইখানে আসছে 54, তাহলে এই বরাবর এভাবে দাগ দিয়ে দিব। এই হলো 54। আর অবশিষ্ট থাকে 18। এই যে বাকিটুকু আছে এটা অটোমেটিক 18 হয়ে গেছে। হ্যাঁ, এটা অটোমেটিক 18 হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো এটাকে এভাবে বক্স করা। পাই চার্টের জন্য এটা এরকম বক্স করে দেওয়া। এখন আমরা কি করব, প্রথমে জিরো, এটাকে ম্যাটেরিয়াল, আচ্ছা আগে এদিকে লিখি, ম্যাটেরিয়াল, এটাকে 0। এটা কত ডিগ্রি, 144 ডিগ্রি। তাহলে এটা আমরা এইভাবে রাখলাম। এই যে এটা খালি রাখছি, দেখো এখানে আমি ব্ল্যাঙ্ক রাখছি, মানে আমি সাদা রাখছি, তাই আমি এই অংশটা সাদা। তারপরে হলো লেবার, লেবারটা হলো 108। তাহলে এটাকে আমরা লিখবো 108 ডিগ্রি। এখন লেবারটাকে কি করতে পারি, লেবারটাকে আমরা এভাবে দাগ দিয়ে দিলাম। তাহলে লেবারের ঘরটা হলো এরকম দাগ, এ হলো লেবারের ঘর। এরকম করে সাইন বসায় বুঝাই দিতে হবে। লেবারের পরে আসলে ডিরেক্ট এক্সপেন্স। তাহলে পরেরটা আমরা লিখবো ডিরেক্ট এক্সপেন্স। ডিরেক্ট এক্সপেন্সটা কত, সেটা হলো 36। তাহলে এখানে আমরা লিখে দিব 36 ডিগ্রি। আর ডিরেক্ট এক্সপেন্সটাকে কি করতে পারি, এটাকে আমরা এইভাবে এইভাবে এভাবে বৃত্ত দিয়ে দিলাম, এভাবে বুঝাইলাম ডিরেক্ট এক্সপেন্স। তাহলে আমরা ডিরেক্ট এক্সপেন্সের ঘরটাকে এভাবে করে দিব, অর্থাৎ প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে বুঝাই দিতে হবে। ডিরেক্ট এক্সপেন্সের পরে আছে ফ্যাক্টরি ওভারহেড। তাহলে আমরা এখানে লিখতে পারি ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডটা আমরা কিভাবে দেব, এটাকে বিন্দু দিয়ে দিতে পারি। এটা কত ডিগ্রি, এটা হলো 54 ডিগ্রি। তাহলে আমরা এটাকে বিন্দু দিয়ে দিলাম, এই হলো বিন্দু দিয়ে দিলাম। শেষে থাকে হলো মিসসেলেনিয়াস এক্সপেন্স। এই মিসসেলেনিয়াস এক্সপেন্সটাকে পরবর্তীতে আমরা বসাবো। হ্যাঁ, মিসসেলেনিয়াস এক্সপেন্স। এখন তাহলে শেষের ঘরটা আমরা লিখবো মিসসেলেনিয়াস এক্সপেন্স। এটা কত ডিগ্রি, এটা 18 ডিগ্রি। এখন এটাকে আমরা কি করলাম, এই যে বৃত্ত ভরাট করে দিলাম। হ্যাঁ, এটাকে আমরা বৃত্ত ভরাট করে দিলাম। আচ্ছা, যেহেতু এটা ভরাট করে দিছি, তাহলে এই ঘরটাও আমরা ভরাট করে দিব এরকম। এই যে 18-র অংশ, এটা ভরাট করে দিলাম, এই হলো 18। তার মানে পাই চার্টের ক্ষেত্রে প্রত্যেকটা বৃত্ত, প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা ভাবে মার্কিং করে বুঝাই দিতে হবে। এখন এরকম করা হইলে নিচে লিখে দেব পাই ডায়াগ্রাম বা পাই চার্ট। চার্ট বা ডায়াগ্রাম।
যেটাই লেখো, পাই ডায়াগ্রাম বা পাই চার্ট, এই হলো পাই চার্টের অঙ্ক। পাই চার্টের সব অঙ্ক একরকম, কোনো সময় চেঞ্জ হয় না। যতটুকু করলাম পাই চার্টের বাইরে, এর বাইরে পাই চার্টের আর কিছু নাই। এতটুকুই হইতে পারে, এর পরে পাই চার্ট অন্যরকম। এটা হয়ে গেছে আশা করি। আশা করি তোমরা পাই চার্টের এটা বুঝতে পারছো। আচ্ছা, এই হলো তাহলে আমরা কি করলাম পাই চার্টের, আমি প্রথম থেকে একবার রিভিশন দিয়ে বুঝাই। পাই চার্ট করার জন্য 3 কলামের এরকম ছক আঁকতে হয়। ছকের উপরে লিখছি টেবিল ফর ক্যালকুলেশন অফ পাই চার্ট। এলিমেন্টস অফ কস্ট বা ডিটেলস যাই লেখো, এখানে খরচের ব্যবধান গুলো লিখবো। কস্ট গুলো লিখে দিলাম। আর ডিগ্রি বলতে 360 ডিগ্রি, এটাকে কনভার্ট করব। তাহলে কি করলাম, 40,000-কে টোটাল টাকা দ্বারা ভাগ করছি 1 লাখ দ্বারা, আর 360 দ্বারা গুণ করে পার্সেন্ট বানাইছি, প্রত্যেকটা সেম নিয়মে। এগুলোর যোগফল 360 ডিগ্রি হবে। আর এই ডিগ্রি গুলোকে আমরা এই পাই চার্টের মধ্যে দেখায় দিলাম। এই হলো আমাদের পাই চার্টের কাজ। পাই চার্টের এটার মতো আরো অনেকগুলো অঙ্ক আছে, তোমাদের দুই একটা আমি পাই চার্টের অঙ্ক বাসায় দিতেছি, হোমওয়ার্ক কইরো। তোমরা হোমওয়ার্ক করো না, তারপর আমি দেই, দিতে তো হবে, কোনো বিকল্প উপায় নাই। 21 নাম্বার অঙ্ক লিখে রাখতে পারো। 21, 22, 21, 22-এর পরে 31 লিখে রাখতে পারো। 21, 22, 31 এই কয়টা পাই চার্টের অঙ্ক। 21, 22, 31 সেম, কোনো চেঞ্জ নাই। 21, 22, 31। আচ্ছা, তোমরা একটু আমাকে বলো যারা আছো, এর মধ্যে থেকে 25 নাম্বার অঙ্ক কি আমি করাইছি কিনা? 25 করাই নাই। আচ্ছা। আচ্ছা, তারপরে আমরা সামনের দিকে যাব। আমরা অঙ্ক নাম্বার 8-এ যাই। এখন আমরা করব অঙ্ক নাম্বার 8। তোমরা অঙ্ক করো না, করো না বললেই চলে। চলো আমরা 8 নাম্বার 25 অঙ্ক। দিয়ে বাইর করবো না শুধু? বুঝি নাই। 25 কত, চাপসার একের? হ্যাঁ হ্যাঁ, একের একের। 25 সিএফ বাইর করলেই হইব স্যার, এটাই চাইছে? হুম। আচ্ছা, এখন আমরা আছি হলো, প্রথমে আছি 7 নাম্বার অঙ্কে। 7-এ যাও। 7 নাম্বার অঙ্ক, এগুলো আমি সিরিয়ালি ধরে ধরে সবই করাচ্ছি। দেখো 7-এ কি বলছে, দ্য অবটেন মার্কস ফর 30 ক্যান্ডিডেটস ইন অ্যান এক্সামিনেশন আর গিভেন বিলো। একটা পরীক্ষায় 30 জন পরীক্ষার্থীর, প্রার্থীর নাম প্রাপ্ত নাম্বারের দেওয়া আছে, 40 থেকে শুরু করে একবারে 90 পর্যন্ত, অনেকগুলো মান দেয়া। নিচে বলছে কনস্ট্রাক্ট এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বাই ইউজিং দ্য সুইটেবল ক্লাস ইন্টারভাল। একটা নির্দিষ্ট শ্রেণী ব্যবধান ধরে ক্লাস ইন্টারভাল করতে বলছে। 2 নাম্বার বলছে কনস্ট্রাক্ট, নির্মাণ করো স্টিম লিফ ডায়াগ্রাম, একটা স্টিম লিফ ডায়াগ্রাম তৈরি করতে বলছে। আমাদের প্রথম কাজ হইল যে এই অঙ্কের সবচেয়ে লোয়েস্ট ভ্যালু এবং সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু কত এটা বের করা। আমি সবচেয়ে লোয়েস্ট প্রথম লাইনে পাইতেছি 30। হ্যাঁ, সবচেয়ে লোয়েস্ট হলো 30, আর সবচেয়ে হাইয়েস্ট হলো 90। সবচেয়ে লোয়েস্ট হলো 30, সবচেয়ে হাইয়েস্ট হলো 90। হ্যাঁ, সবচেয়ে লোয়েস্ট হলো 30, সবচেয়ে হাইয়েস্ট হলো 90।
আমাদের দুইটা রিকোয়ারমেন্ট করতে বলছে। প্রথম রিকোয়ারমেন্ট যেটা বলা হয়েছে সেটা হলো স্ট্রিম লিভ না এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। পরেরটা বলা হয়েছে স্ট্রিম লিভ ডায়াগ্রাম করতে। চলো তাহলে আমরা এই অঙ্কের সমাধান শুরু করি। পাই চার্টের সিমিলার যে অঙ্কগুলো বললাম তোমরা যদি পারো কইরো, এই টাইপের অঙ্কগুলো কইরো। পাই চার্ট পরীক্ষায় আসবে, পাই চার্ট পার্ট বি তে আসবে। এই যে অঙ্কটা করাইলাম না এই অঙ্কটাই আসবে। বিশ্বাস না হইলে ফাইনাল পরীক্ষা হোক তখন বুঝবা। আর আজকে আসছে আমাদের কলেজের এক্সামে। কলেজের এক্সামে হ্যাঁ, হ্যাঁ, টাকাগুলো ঘুরাই দেয়, কিন্তু বোর্ড পরীক্ষায় আমি এইমাত্র যেটা করাইলাম এটাই আসবো। পাই চার্ট সহজ, আরো আগে করাইতাম। আমি শিওর তোমরা এখনো চাঁদা ম্যানেজ করো নাই। হ্যাঁ, তোমাদের মধ্যে পড়ার আগ্রহ কম। আছে অনলাইনে স্যার ব্যস্ত। আমার কাছে। আচ্ছা, অনলাইন ব্যাচে তো এত আগ্রহ কম হইলে চলে না। এই যে রোমানা, তারপরে হইলো আখি, এরা মানে এরকম করলে ফার্স্ট সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে ওঠাটা মুশকিল হয়ে যাবে। তোমাদের ব্যাচে এমনি স্টুডেন্ট কম, তোমরা সবাই যদি টাইমলি জয়েন না করো দেখা যাবে কি একটা সময় আমার পড়াইতে ইচ্ছা করবে না। কারণ আমি সকাল 7টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত ব্যাচে পড়াই। আমার আজকে অনেক বড় কাজ ছিল, আমি তোমাদের পড়াবো এই কারণে কাজ রাইখা চলে আসছি। মনে করো আমার আজকে ডাক্তারের ভিজিটের টাইম ছিল, তাও আমি চলে আসছি যে তোমাদের ক্লাস করাইতে হবে। আর তোমাদের ব্যাচের ফলাফলের খবর নেই। যাই হোক, এই অঙ্কে দুইটা রিকোয়ারমেন্ট বলছে, প্রথমে রিকোয়ারমেন্ট এ করব। হাইয়েস্ট ভ্যালু 90, লোয়েস্ট ভ্যালু 30, রেঞ্জ 90 মাইনাস 30 60। সুতরাং ক্লাস ওইনো ক্লাস ইন্টারভাল সি সমান, এগুলো সেম অঙ্ক, তোমরা আসলে করো না তো তাই আমার করাইতে হইতেছে বারবার। 1+3.322 log n, here n সমান 30, রেঞ্জ হলো 60, 1+3.322 log 30। 60/1+3.322 log 30। 10.16। আমার আসছে 10.1516। ঠিক আছে, জি স্যার। অর 10, যেহেতু এটা 10-এর কাছাকাছি মান তাই আমরা এটাকে অর লেখা 10 লিখতে পারি। অর 10। আচ্ছা, এখন আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের চার্ট আঁকবো। দেখা যাচ্ছে। প্রথমে ক্লাস, ট্রালি, আর শেষ হলো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। ক্লাস, ক্লাস লিমিট, তারপর হলো টালি, এরপর হলো ফ্রিকোয়েন্সি মানে এফ। এখন সর্বনিম্ন মানটা হলো 30,
তাহলে আমরা 30 থেকে শুরু করতে পারি। এখন 30 থেকে শুরু করলে প্রথমে আমরা লিখতে পারি 30 থেকে 40, 40 থেকে 50। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি, আমি মনে হয় সবগুলো এক্সক্লুসিভ মেথডে করাইছি, তোমাদের মনে হয় কোনো অঙ্ক ইনক্লুসিভ মেথডে করাই নাই। তোমরা যদি বলো এই অঙ্কটা আমি ইনক্লুসিভ মেথডে করাই দেখাইতে পারি। আচ্ছা থাক, আরেকটা করো মনে, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100। এখন আনা যাবো না, কি করছো আগে? টালি করা এর আগে আমি অনেক শেখাইছি, এখন চলো টালির মানগুলো করব। প্রথমে 40 আছে, 40 হলে সেকেন্ড ঘরে, এখানে দাগ হবে। এরপরে 30 প্রথম ঘরে, এরপরে 35 প্রথম ঘরে, এরপরে 55, 50 থেকে 60, 68, 60 থেকে 70, 72, 70 থেকে 80, 60, 60 থেকে 70, 60 পরে 52, 50 থেকে 60, 52 পরে 48, 40 থেকে 50, 62, 60 থেকে 70, 45, 40 থেকে 50, 47, 40 থেকে 50, 53, 53 হলো 50 থেকে 60, 50 থেকে 60 হলো 53, 57, 50 থেকে 60, 57 পরে 75, 75 হলো 70 থেকে 80-র মধ্যে 75, 75-এর পরে আছে হলো 87, 80 থেকে 90-এর মধ্যে 87, 56, 56, 50 থেকে 60, এখানে একটা কাটতে হবে, 4টার পরে পঞ্চম দাগের জন্য একটা কাটতে হয়। আমি এইমাত্র কোনটা করলাম, 56, তারপর 39, এই 39 হলো 39 না 49, 56 পর 49, 49 মানে এখানে, এখানে একটা দাগ কাটতে হবে, 49, 49-এর পরে হলো 55, 45, 45 এখানে আর একটা দাগ হবে 45, 45-এর পরে আছে হলো 29, 29 হলো 39, 30 থেকে 40-এর মধ্যে 39, তারপরে 40, 40-এ এইখানে আর একটা দাগ হবে, 40-এর পরে 45, 45-ও এখানেই দাগ, 45 দাগটা সেম জায়গায় হবে। 45-এর পরে 57, 57 মানে 50 থেকে 60, নতুন একটা দাগ ইন্ট্রোডিউস করব। 57-র পরে 59, 59ও এখানেই দাগ হবে। 59-এর পরে 62, 62 হলো 60 থেকে 70-এ, 62-র পরে 65, এই দাগটা মাঝখান দা কাটা হবে, 65, 60 থেকে 70-এর মাঝে। 65-এর পরে 72, 70 থেকে 80-র মধ্যে 72, 70 থেকে 80-র মধ্যে 72, 72 পরে 73, 70 থেকে 80-র মধ্যে 73, এরপরে 85, 80 থেকে 90-এর মধ্যে 85, 85-র পরে আছে 90, 90 থেকে 100-র মধ্যে 90। এই, তাহলে আমরা এখন যে কাজটা করব, এই তিনটার যোগফল
এই তিনটা হলো 3, আর এখানে হলো 5 আর 3 8, এখানে 5 আর 2 7, এখানে হলো 5, এখানে হলো 4, এখানে হলো 2, এখানে হলো 1। এখন যোগ করলে n সমান 3 যোগ 8 যোগ 7 যোগ 5 যোগ 4 যোগ 2 যোগ 1। এটার অ্যান্সার হলো 30। এই হলো আমাদের রিকোয়ারমেন্ট এ। এটা আমরা করলাম রিকোয়ারমেন্ট এ, স্টিম লেভের আগের অংশ, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা আমরা করলাম। এই হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের পরে রিকোয়ারমেন্ট টু। রিকোয়ারমেন্ট টুতে বলা হয়েছে স্টিম লিভ ডায়াগ্রাম করতে। তাহলে আমরা রিকোয়ারমেন্ট টু করব এখন, স্টিম লিভ ডায়াগ্রাম। স্যার ভাইব্রেট ফ্রিকোয়েন্সিতে কি 5 নাম্বারটা ট্যালি চিহ্নের মতো কাটা হয়? জি, আচ্ছা। 4 নম্বরটা হয়, 4-এর পরে পঞ্চমটার জন্য একটা কাইটা দিতে হয়। মাঝখানটা যেগুলো আমরা এরকম কাটছি এগুলো হলো পঞ্চমটার জন্য। এখানে 4টা হয়েছে, এখানে যদি আরো একটা আসতো তাহলে এখানে আবার একটা কাটতাম এই কোনাকুনি। আচ্ছা, আমরা রিকোয়ারমেন্ট বি করব। রিকোয়ারমেন্ট বি, রিকোয়ারমেন্ট বিতে যদি আমরা করি সেক্ষেত্রে আমরা লিখবো হাইয়েস্ট ভ্যালু, এটা হলো 90। লোয়েস্ট ভ্যালু এটা আছে 30, একটু বড় করে লিখি, 90 আরেকটা হলো 30। এখন 2 সংখ্যার আছে, সম্ভবত স্টেম লিফ একবার দেখাইছি তোমাদের। স্টেম লিফ হলো এইভাবে মাঝখান দিয়ে ডিভাইড করতে হবে। প্রথম ঘরটা স্টেম, পরেরটা হলো লিফ। প্রথমটা হলো কাণ্ড, পরেরটা হলো পাতা। আচ্ছা, এখন যদি স্টেম বলি সর্বনিম্ন কত 3, সর্বোচ্চ কত 9, তাহলে এখন আমরা ছক আঁকবো স্টেম লিফ ডায়াগ্রাম। প্রথমে স্টেম, পরে হলো লিফ, এরপরে ডাটা অ্যারেঞ্জমেন্ট, আর শেষ হলো ফ্রিকোয়েন্সি। এটাকে বড় করলাম। টেবিল ফর ক্যালকুলেশন অফ স্টিম লিড ডিসপ্লে, STEM, স্টিম অ্যান্ড LEAF, লিফ ডায়াগ্রাম অথবা ডিসপ্লে। এখানে ডায়াগ্রাম লেখা আছে DIAGRAM। ডায়াগ্রাম না লিখে ডিসপ্লে লিখতে পারি। প্রথম হলো স্টিম, STEM স্টিম, LEAF লিফ, স্টিম লিফ। এখানে হলো লিফ অ্যারেঞ্জিং বাই LEAF লিফ, ARRANGING অ্যারেঞ্জিং বাই, অ্যাসেন্ডিং অর্ডার ACENDING ORDER। আর এখানে হলো ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি যেটাকে আমরা অ্যাপ বলি। স্টেম প্রথমটা, পরেরটা হলো লিফ কাণ্ড পাতা, আর লিফ অ্যারেঞ্জিং বাই অ্যাসেন্ডিং অর্ডার ACEENDING অ্যাসেন্ডিং অর্ডার, মানে ছোট থেকে বড়, আর ফ্রিকোয়েন্সি এফ। এখন আমরা যদি স্টিম বলি, স্টিম সর্বনিম্ন হলো 3 আর সর্বোচ্চ কত 9, তাহলে আমরা কি করব 3 4 5 6 7 8, জায়গায় তো হয় না। আচ্ছা, ছোট করে করি। প্রথমটা 3, 3-এর পরে 4, তারপরে হলো 5 6 7
7-এর পরে 8, শেষ হলো 9 পর্যন্ত, আর সর্বশেষ হলো টোটাল। আচ্ছা, এই হলো আমাদের স্টিম লেভ ডায়াগ্রামের মানগুলো। প্রথম আগে আশা করি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করা হয়েছে। তোমরা যেহেতু হোমওয়ার্ক করো না, তাহলে আমি আর হোমওয়ার্ক দিব না, কারণ এতদিন দিয়েছি, একটা মাস ধরে দিতেছি, আগায় না। 1 মাসে আমাদের চ্যাপ্টার 3টা শেষ হওয়ার কথা, কিন্তু আগায়নি। যাই হোক, আমি স্টিম লিভ বোঝার জন্য একটু সংখ্যাগুলো একটু লিখে নিব। 40, 30, 55, 68, 72, 60, 52, 52-র পরে 48, 62, 45, 57, 75, 87, 56, তারপর হলো 49, 45, 39, 40, 45, 57, 59, 62, 65, 72, 73, 85, 90। আর নাই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। হ্যাঁ হ্যাঁ, কোনটা জানি লেখি নাই, কোনটা জানি লেখি নাই, বাদ পড়ছে। স্যার 35 লিখেন নাই। 35 বাদ পড়ছে। 40 এক- 30-এর পর 35 উপরে 40 দ্বিতীয়টার পরে। এরপরে 35, 30-এর পরে 35। 30-এর পরে এখানে একটা বাদ পড়ছে 35, আরো বাদ পড়ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, আরো 2টা বাদ পড়ছে। 47-এর পর 53। 47-এর পরে এখানে একটা 53 বাদ পড়ছে। আরেকটা খোঁজো তো। আরেকটা স্যার 57 এখানে। 57 এর পরেই 57। এটার পরেই আরেকটা 57, তাহলে এই 2টা সংখ্যা বাদ পড়ে গেছে। আচ্ছা, 2টা বাদ পড়ছে, তাহলে আমরা এই 2টার হিসাবটা করি। দেখো, তাহলে আমরা কি করব, স্টেম লিভ আমরা জানি সংখ্যাগুলোকে মাঝখান দিয়ে ডিভাইড করলে প্রথমটার নাম স্টেম, পরেরটার নাম লিভ। তাহলে স্টেম কত 4, লিভ কত 0, তাহলে 4-এর ঘরে 0। আবার কি করব, 30, 30-কে আমরা এই মাঝখান দিয়ে ডিভাইড করব, তাহলে কত আসলে 3-এর ঘরে 0। এরপর হলো 35-কে ভাগ করব, 3-এর ঘরে 5। এরপরে আবার আমরা 55-কে ভাগ করব, 5-এর ঘরে 5, কারণ প্রথমটা স্টেম পরেরটা লিভ। মনে রাখবা, সংখ্যা যদি 3টা হইতো তাহলে প্রথম 2টা স্টেম পরেরটা লিভ। আচ্ছা, এরপরে 62 থেকে কত, 62 থেকে 6-এর ঘরে 8, এই 6-এর ঘরে 8। তারপরে 72, 72 হলো 7-এর ঘরে 2। তারপরে 60, 6-এর ঘরে 0। এরপরে 52, 5-এর ঘরে 2। এরপরে 48, 4-এর ঘরে 8। তারপরে 62, 6-এর ঘরে 2। এরপরে 45, 4-এর ঘরে 5। তারপরে 47, 4-এর ঘরে 7। তারপরে 53, 5-এর ঘরে 3। এরপরে 57, 5-এর ঘরে 7। 57-এর পরে 75,
7-এর ঘরে 5, তারপরে 87, 8-এর ঘরে 7, এরপরে 56, 5-এর ঘরে 6, এরপরে হলো 39, 4-এর ঘরে 9, তারপরে 45, 4-এর ঘরে 5, এরপরে 39, 3-এর ঘরে 9, এরপরে 40, 4-এর ঘরে 0, তারপরে 45, 4-এর ঘরে 5, এরপরে 57, 5-এর ঘরে 7, তারপরে 59, 5-এর ঘরে 9, 62, 6-এর ঘরে 2, 65, 6-এর ঘরে 5, 72, 7-এর ঘরে 2, 73, 7-এর ঘরে 3, 85, 8-এর ঘরে 5, 90, 9-এর ঘরে 0। পরের ঘরটার কাজ হলো এটাকে ছোট থেকে বড় সাজানো। প্রথমটা সাজানো আছে, পরেরটা 0 0, 5 5, 7 8 9, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7, আর পাঁচ তিনটা। 5 3টা, রাইট। 5 হলো 3টা, 5 3টা। এরপরে আমরা এখানে সাজাবো 2 3 5 6 7 7 9, 7 7 9। এখানে সাজাবো 0 2 2 5 8, তারপরে 2 2 3 5, এরপরে হলো 5 7, শেষে 0। এখন এখানে কত? 1 2 3 টা, এটার মান 3। 1 2 3 4 5 6 7 8, এখানে 8। 1 2 3 4 5 6 7, এখানে হলো 7। এরপরে হলো 1 2 3 4 5, এখানে হলো 5। 1 2 3 4, এখানে হলো 4। 1 2, এখানে 2, এখানে 1। আর এটাকে যোগ করলে এটার অ্যান্সার হইতে হবে 30। আমাদের এই অঙ্কটা শেষ, এটার অ্যান্সার 30। মনে রাখবা, প্রথমটা যেমনে করছে দ্বিতীয়টা একই। প্রথমটা হিস্টোগ্রাম ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম করছে, এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের মান এফ এর মান যেভাবে আসবে এটার এফ এর মানও সেভাবে আসবে। রিকোয়ারমেন্ট 1 এর মানগুলো দেখো এইভাবেই আসছে, এভাবে না আসলে তো অঙ্ক হবে না। তার মানে দুইটা পদ্ধতি শিখলাম, স্টিম লিপ ডায়াগ্রাম আর একটা হলো আমাদের এই অঙ্কটা হয়ে গেছে আশা করি। আচ্ছা, এখন 8 নম্বর অঙ্কে যাব আমরা, অঙ্ক নম্বর 8। আশা করি এটা সবার তোলা হয়ে গেছে। এখন আমরা অঙ্ক নম্বর 8-এ যাচ্ছি। 8 নম্বর অঙ্কের তথ্যগুলো আমরা একটু খেয়াল করব এখন। 8-এ কি বলা হয়েছে? 8-এ তেমন আহামরি কিছু না, সোজা এই বিষয়টা। 8-এ দ্য ফলোইং ডাটা রিপ্রেজেন্ট দ্য ডেইলি ইনকাম বলা হয়েছে। কতগুলো ডাটা দেওয়া আছে, এর মধ্যে বলছে দ্য ফলোইং ডাটা রিপ্রেজেন্ট দ্য ডেইলি ইনকাম ইন টাকা 30 ওয়ার্কার, 30 জন শ্রমিকের ইনকাম গুলো দেওয়া আছে। বাই টেকিং ক্লাস ইন্টারভাল, আমাদেরকে ক্লাস ইন্টারভাল প্রদর্শন করতে বলছে 5। আমরা নর্মালি ক্লাস ইন্টারভালটা বের করি, এটা বের করতে হবে না, প্রশ্নে বলেই দিছে এটার অ্যান্সার হবে 5। কনস্ট্রাক্ট এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, একটা গণসংখ্যা সারণী নিবেশন তৈরি করো। এন্ড হাউ মাচ পার্সেন্টেজ অফ ওয়ার্কার উড হ্যাভ ইনকাম মোর দেন অর ইকুয়াল টু 50, বলা হয়েছে কত পার্সেন্ট শ্রমিকের ইনকাম মোর দেন 50 অর ইকুয়াল, মানে 50 টাকা বা তার বেশি, এমন শ্রমিকের সংখ্যা কত পার্সেন্ট। আমাদের কিন্তু মোট শ্রমিক বলছে 30টা, এই 30 জন শ্রমিকের মধ্যে কত পার্সেন্ট শ্রমিক তার ডেইলি ইনকাম হয় 50 টাকা বা মোর তার বেশি। তাহলে প্রথমে আমাদের কাজ হলো এই অঙ্কটার সবচেয়ে লোয়েস্ট ভ্যালু আর সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু এই দুইটা বাই করো। তোমরা একটু চটপট আমাকে বলো সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কত আর সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু কত। এটা বললে তাহলে আমি কি করব,
শুরু করে দিব, সবচেয়ে লোয়েস্ট ভ্যালু সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু। অঙ্ক নম্বর 8। স্যার সবচেয়ে বড় 85 আর 50 মনে না 87, 87 তো 87 আর 88 50 তো মনে পাচ্ছি, হয়। 88 পাইছি, 88 আছে। 88, 88 সর্বনিম্ন, লোয়েস্ট মনে হয় 50। সর্বনিম্ন 50, রাইট। 88 এটা, আর লোয়েস্ট ভ্যালু, লোয়েস্ট ভ্যালু 50। ক্লাস ইন্টারভাল প্রশ্নে বলেই দিছে 5, আমাদের আর কিছু করতে হবে না। ব্যবধান 5 বলছে, আমরা ওই 5 ধরেই করে ফেলবো, আর কোনো কাজ নাই। ক্লাস, টালি, আর হলো ফ্রিকোয়েন্সি। ক্লাস লিমিট, টালি, আর হলো ফ্রিকোয়েন্সি। যেহেতু শুরু হয়েছে 50 থেকে, তাহলে আমরা লিখব 50 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 65। আচ্ছা, আরেকটা হলো 65 থেকে 70, আমরা যাবি 88 এর উপরে পর্যন্ত। স্যার একটা 70 থেকে ইনক্লুসিভ মেথড 75। করায়েন। হ্যাঁ, বলো, শুনি নাই। একটা ইনক্লুসিভ মেথড একটু করায় দেখেন। তাহলে এটাই করাই। বললাম একটা ইনক্লুসিভ মেথড একটু আচ্ছা, তাহলে আমি আচ্ছা এটাই আপনি করাই, হ্যাঁ? মুসলে করান। আচ্ছা, এটাই করাই, হ্যাঁ। ইনক্লুসিভ স্যার আজকে এক্সক্লুসিভ আসছে পরীক্ষায়। স্যার একটা পরীক্ষা। আচ্ছা, তাহলে চলো এটা ইনক্লুসিভ করাই, হ্যাঁ। আচ্ছা, ইনক্লুসিভ হলো মানগুলো অসমান থাকবে, ব্যবধান হবে 5, তাহলে 50 থেকে এটা হবে 54, তারপরে হলো 55 থেকে 59, এরপরে 60 থেকে 64, এরপরে হলো 65 থেকে 69, এরপরে হলো 70 থেকে 74, আর পরেরটা বেশি নিচে যাচ্ছে না। এরপরে 75 থেকে বেশি লিখে ফেলতেছি। আচ্ছা, ওই দিকে লিখুন, 75 থেকে এত, 75 থেকে তো হইব 80, 79। 79। হ্যাঁ, মানে আমি তো আর নিচে লিখতে পারতেছি না, এই জন্য আর কি আমাকে সবটা একটু উপরের দিকেই করতে হবে, উপায় নাই। আচ্ছা, আমি আবার একটু করি, কারণ নিচের দিকে লেখলে তো দেখা যাবে না। আচ্ছা, সমস্যা নেই, আমি আবার একটু এখানে লিখতেছি, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74, 75 থেকে 79, 80 থেকে 84, এরপরে হলো 85 থেকে 90, আর লাগবে না। পঁচাশি থেকে 90।
এখন আমরা টালিগুলা করব। এটা তো ক্লাস লিমিট, এটা হলো টালি, আর এটা হলো ফ্রিকোয়েন্সি। এটা তো জানোই তোমরা। সবাইকে ক্লাসে জয়েন রেডি তো? দৌড়ো, সামনের দিকে যাই। দেখো, এখন আমরা এটা টালিগুলো আইকা ফেলি। এটা টালিগুলো যদিও এটা পারার কথা তোমাদের। প্রথমে আছে হলো 65, ইনক্লুসিভ করতেছি আমরা, হ্যাঁ। প্রথমে আছে 65, 65 এখানে আছে, দেখো এই যে এখানে 65, এখানে একটা দাগ হবে। ইনক্লুসিভ বুঝতে হইতে পারছো যে কোনাকুনি মানের মধ্যে এক ডিফারেন্স থাকে, দেখো। যেটা থেকে আপার লিমিট শেষ হয় সেটা দিয়ে লোয়ার লিমিট শুরু হয়, যেটা দিয়ে আপার লিমিট শেষ পরেরটা দিয়ে লোয়ার লিমিট শুরু, মানে কোনাকুনি মানগুলোর মধ্যে এক ব্যবধান থাকবে। এটা ইনক্লুসিভ মেথড। যেটা দিয়ে আপার শেষ হয় পরেরটা দিয়ে লোয়ার শুরু হয়, এভাবে করে। এটা হলো ইনক্লুসিভ। সাজানোটাই ইম্পর্টেন্ট, অঙ্কের মধ্যে আহামরি তেমন কোনো পার্থক্য নাই। আচ্ছা, 65 দেখা 65-তে একটা দাগ দিছি। এবার 80 আছে, এই যে 80-তে একটা দাগ। তারপরে ইনক্লুসিভ মেথডের আরেকটা বিষয় কি, যে সংখ্যা যেখানে আছে ওই সংখ্যা ওইখানেই দাগ হবে, ওই সংখ্যার ভিন্ন কোনো পথে দাগ হবে না। যে সংখ্যা যেদিকে থাকবে ওই সংখ্যা ওদিকেই বসবে, এটার দাগের কোনো ভিন্নতা আসতে পারে না। তাহলে আমরা 80-তে দাগ দিলাম। 80-র পরে 55, 55 হইলো এই যে 55 আছে। 55-র পরে আছে হলো 60, এই যে 60-এ একটা দাগ। 60-এর পরে 70, এই যে 70-এ দাগ। তারপরে 72, এই যে 70-এ দাগ। কারণ 72 থেকে 74 এটার মধ্যে, 70 থেকে 72-এর মধ্যে আছে। 85, এই যে 80 থেকে এই 85, এই যে এখানে 85-এর পরে ইনক্লুসিভ আর কি বেশি সহজ। 85-এর পরে হলো 50, 50 হলো এই যে প্রথম ঘরে। 50-এর পরে উল্টা পাল্টা দেখতেছি। 50-এর পরে 52, 52 এই প্রথম ঘরে। 52-র পরে 60, 60 হলো এই যে 60। 60-এর পরে 57, 57 হইলো এই যে এই ঘরে 57, সেকেন্ড ঘরে। 57-এর পরে 85, 85 হলো এই 80 থেকে 90-এর মধ্যে। 85 না 87, সরি 87। 57-এর পরে 87, আর সেই 85 থেকে 90-এর ঘরে এটা হলো 87। তারপরে 75, এই যে 75 আছে। 75-এর পরে আছে হলো 68, 68 হলো 65 থেকে 69-এর মধ্যে 68। 68-এর পরে হলো 65, 65 হলো এই যে 65 এখানেই আছে। 65-এর পরে 56, 56 হলো এইখানে 56। 55 থেকে 59-এর মধ্যে 56। 56-র পরে হলো 78, 78 হলো এই যে 85, কত 75 থেকে 79-এর মধ্যে, 89, হ্যাঁ 79-এর মধ্যে। 78-এর পরে 80, 80 হলো এই যে 80 দেওয়াই আছে। 86, 86 হলো 85 থেকে 90-এর মধ্যে 86। 86-এর পরে হলো 62, 62 হলো 60 থেকে 64-এর মধ্যে 62। এরপরে 70, 70 বরাবর দেয়া আছে। 70-এর পরে 60, এটাও বরাবর দেয়া। 60-এর পরে 50, 50ও বরাবর দেয়া। 50-এর পরে 56, 55 থেকে 56 এখানে। 55 থেকে 59-এর মধ্যে 56। 74, 74 হলো এই যে এটার মধ্যে 74 আছে। 74-এর পরে 66, 66 হলো 65 থেকে 69-এর মধ্যে 66। 66-এর পরে আসলো 62, এই যে 60 থেকে এটা, এই জন্য একটা এখানে কাটবো। 5টা হয়ে গেল তাই একটা কাটে দিলাম। আর 88, 88 হলো এই 85 থেকে 90-এর মধ্যে 88। 88-র পরে হলো 80, এই যে 80 থেকে এটা এখানে 80। আর শেষে হলো 75, 75 হলো কোথায়, 75 হলো এই যে এখানে 75। এই হলো 75। বেশি বড় হয়ে গেছে, অ্যাপটা এনে দিয়ে দিলাম। এখানে হলো 3। স্যার একদম শেষের ঘরটা 85 থেকে 89 হবে না? হ্যাঁ হ্যাঁ, রাইট, ঠিক ধরছো।
89, 85 থেকে 89 হবে, ঠিক বলছো, 89 হবে। আচ্ছা, তারপর এখানে 5, এখানে 4, 4, 3, 3, 4, কষ্ট করে এটাকে যোগ করতে হবে। 3 যোগ 4 যোগ 5 যোগ 4 যোগ 4 যোগ 3 যোগ 3 যোগ 4, অ্যান্সার হলো 30। এই হলো আমাদের 8 নম্বর অঙ্কের একটা অংশ। এই হলো 30 পর্যন্ত। এখন এই অঙ্কে আরেকটা বিষয় বলছে, সেটা কি বলছে সেটা দেখতে হবে। সেটা বলছে হাউ পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ, হাউ মাস পার্সেন্টেজ অফ ওয়ার্কার, কত পার্সেন্ট শ্রমিক, কত শতাংশ শ্রমিক উড হ্যাভ ইনকাম মোর দেন অর ইকুয়াল টু টাকা 50, কত পার্সেন্ট শ্রমিকরা 50 টাকা বা তার বেশি ইনকাম করে, কত পার্সেন্ট শ্রমিকরা। আমাদের মোট শ্রমিকের সংখ্যা হলো 30 জন। এই 30 জনের মধ্যে কত পার্সেন্ট শ্রমিকরা 50 টাকা বা তার বেশি ইনকাম করে, এটা বলছে। আমাদের প্রথম কাজ হলো যে এই যে 30 জন শ্রমিকের মধ্যে কতজন শ্রমিক 50 টাকা বা তার বেশি মজুরি পায়, এটা আগে ফাইন্ড আউট করা। যদি আমরা এটা পারি, তারপরের অংশ বুঝতে পারবো। আচ্ছা, তাহলে আমরা লিখবো ক্যালকুলেশন নাম্বার অফ ওয়ার্কার, ক্যালকুলেশন নাম্বার অফ ওয়ার্কার whose ইনকাম টাকা 50 or more, more, হ্যাঁ, টাকা 50 or more, ক্যালকুলেশন নাম্বার অফ ওয়ার্কার, WORKER, হ্যাঁ, নাম্বার অফ ওয়ার্কার, ক্যালকুলেশন নাম্বার অফ ওয়ার্কার, গণনা করো নাম্বার অফ ওয়ার্কার হুজ ইনকাম, যাদের ইনকাম টাকা 50 or more, ইকুয়াল বলতে তো 50, এই জন্য বললাম 50 বা তার বেশি। তাহলে আমরা এরকম শ্রমিকের সংখ্যা বের করব। তোমরা তোমাদের টার্গেট ভ্যালু হলো 50 বা তার বেশি, হ্যাঁ, মোর বলছে না, মোর দেন 50 অর ইকুয়াল 50 বা তার বেশি। এখন তোমরা দেখো এখানে যতজন শ্রমিক আছে তার মধ্যে 50, এই যে শুরুতে 50, এখান থেকে এই পর্যন্ত 50 থেকে পুরাটাই হলো বেশি। যেহেতু পুরাটাই বেশি, তাহলে বলা যায় পুরো 30 জন শ্রমিকই টাকা 50 বা তার বেশি পায়। তাহলে কতজন শ্রমিক হলো? 30 জন শ্রমিক। 30 জন শ্রমিক কেমনে, প্রয়োজনে লিখে দেখাইতে পারো, এরকম 5 যোগ 4 যোগ 4 যোগ 3 যোগ 3 যোগ 4, অ্যান্সার হলো 30। পুরা 30 জন শ্রমিককে আমরা এই মজুরির হারের মধ্যে পাইলাম। আচ্ছা, এরপরে আমাদের যে কাজটা, রিকোয়ার পার্সন, এই হলো 30 জন, টোটাল শ্রমিকও 30 জন ইন্টু 100, অর্থাৎ পুরা 100%। 100% শ্রমিকের বেতনই 50 টাকা বা তার বেশি। 100% শ্রমিকের বেতনই 50 টাকা বা তার বেশি। দুই নম্বর অঙ্কটা সেম, 2 নম্বর অঙ্কটা বাসায় করবা। 2 নম্বর অঙ্কের প্রয়োজনে এই যে এই রিকোয়ারমেন্টটা আমি করাই দিব। এটার মধ্যে ঝামেলা হইতে পারে তোমাদের, পারলে 2 নম্বর অঙ্কটা ট্রাই করো, নাহলে আগামী ক্লাসে আমি করাবো। ঠিক আছে, স্টার্ট ক্লাস এখানেই শেষ।